হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আছি ইশরাত সুলতানা নিশি। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। 10 মিনিট স্কুলের আজকের ভিডিওতে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বন্ধুরা, চলো জেনে নেই আজকের অধ্যায়ের নাম কি। আজকের অধ্যায়ের নাম হলো বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। চলো বন্ধুরা জানি আজকে আমরা কি টপিক পড়ব। আজকের টপিক লোক সংস্কৃতির ধারণা ও লোক সংস্কৃতির উপাদান। তাহলে শুরু করা যাক। আমরা শুরুতেই জানবো লোক সংস্কৃতি জিনিসটা কি। লোক সংস্কৃতি হলো সেই সংস্কৃতি যে সংস্কৃতি যুগ যুগ ধরে আমরা সাধারণ মানুষরা লালন করছি, সেটিকে আমরা সাধারণ অর্থে বলছি লোক সংস্কৃতি। অন্যদিকে লোক সংস্কৃতি কি সেগুলো চেনার জন্য রয়েছে বিভিন্ন উপাদান। আজকে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। চলো লোক সংস্কৃতিকে আরো একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। লোক সংস্কৃতি হলো সাধারণ মানুষ ও তার সমাজের যে সংস্কৃতি সেটি, অর্থাৎ সাধারণ মানুষজন যারা সমাজে বসবাস করে তারা যে সংস্কৃতি লালন করে এবং সেটি একদিন বা 2 দিন নয়, 1 বছর বা 2 বছর নয়, যুগ যুগ ধরে যেটি তারা পালন করে আসছে বা যে সংস্কৃতি তারা ধারণ বা লালন করে আসছে সেগুলোকে আমরা বলছি লোক সংস্কৃতি। লোক সংস্কৃতি হচ্ছে লোক সমাজের সংস্কৃতি, আর এই সংস্কৃতি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আর এই লোক সংস্কৃতির জন্মটা হয়েছে সাধারণ মানুষের মুখে মুখে, অথবা এই মানুষ তাদের চিন্তায় এই লোক সংস্কৃতির জন্ম দিয়েছে, বা আমরা এদের কাজকর্মের মধ্য দিয়েও লোক সংস্কৃতিকে চিহ্নিত করতে পারি। আর আজকে যখন আমরা লোক সংস্কৃতি পড়ছি তখন আমরা দেখব যে লোক সংস্কৃতি কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়তে থাকে, আর এভাবেই এটি যুগ যুগ ধরে একটি সমাজে টিকে থাকে। আর আমরা যদি বাংলাদেশের যে লোক সংস্কৃতি সেদিকে তাকাই তাহলে দেখি যে আদিমকাল থেকেই কিন্তু মানুষ এই লোক সংস্কৃতি লালন করে আসছে। এটি যে পূর্বে ছিল বর্তমানে নেই বা বর্তমানে আছে পূর্বে ছিল না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এর পাশাপাশি লোক সংস্কৃতিতে দেখা যায় সময়ের সাথে সাথে একটু একটু করে পরিবর্তন আসতে থাকে, এবং এই পরিবর্তন আমরা কিন্তু এই ছবিটিতেও দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আমরা আমাদের আশেপাশে যে সকল মেলা হয় সেই মেলাগুলোতে কিন্তু আমরা এই গাড়িগুলো দেখতে পাই, যেটি কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। আমরা ছোটবেলায় এগুলো দেখেছি, এখনো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা এ সকল যে লোক সংস্কৃতির অন্তর্ভুক্ত তৈজসপত্র বা যে সকল দ্রব্য রয়েছে সেগুলো আমরা দেখতে পাই। তবে এই লোক সংস্কৃতির যাত্রাটা কিন্তু শুরু হয়েছে গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্য দিয়ে, এবং কৃষকরাই ধীরে ধীরে তাদের যে কার্যক্রম দৈনন্দিন জীবনে এবং তাদের জীবন জীবিকা নির্বাহের যে সকল উপাদান সেগুলোর মধ্য দিয়ে কিন্তু এই লোক সংস্কৃতি জন্ম দিয়েছে। আর এই লোক সংস্কৃতি বিভিন্ন ধারায় সৃষ্টি হয়েছে, একসাথে কিন্তু এগুলো একই ধারাবাহিকতায় সৃষ্টি হয়নি। যেমন আমরা শুরুতেই বলতে পারি ভীতি বা ভয় থেকে লোক সংস্কৃতির তৈরি হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি লোক সমাজে একসময় কিন্তু প্রচুর পরিমাণে ভূতের ভয় কাজ করত, এবং তারা বিশ্বাস করত ভূতের অস্তিত্ব এই সমাজে রয়েছে, এবং এই ভূতগুলো আসার ক্ষেত্রে তারা মনে করত যখন কেউ মারা যায় তখন তারা মারা গেলেও তাদের যে আত্মা সেই আত্মা অমর থাকে, এবং এই ধারণা থেকেই তারা এই ভূত থাকার ব্যাপারে একটা বিশ্বাস তৈরি করে। এটি কিন্তু এক ধরনের লোক সংস্কৃতি, কারণ তারা মনে করত মামদো ভূত, প্যাঁচা পেঁচি ভূত, শাকচুন্নি, পেতনি এগুলো আমাদের সমাজে রয়েছে।
আর তখন তারা এগুলো থেকে বাঁচতে কি করতো, এই ভূত তাড়াতে ওঝারা ঝাড়ফুঁক করতো, হলুদ পোড়া দিত, সর্ষে পোড়া, মরিচ পোড়া ইত্যাদি প্রয়োগ করে তারা এই সকল ভূত পেতনি তারপরে প্যাঁচাপেচি এগুলো দূর করার চেষ্টা করত। আর এ থেকেই কিন্তু এই লোকসংস্কৃতির উদ্ভব হয়েছে। এর পাশাপাশি লোকসংস্কৃতি আবারও এসেছে গায়ে হলুদ অনুষ্ঠান থেকে। আমাদের বিবাহ প্রতিষ্ঠানটি বা বিবাহ ব্যবস্থার সাথে কিন্তু গায়ে হলুদ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান বা সংস্কার পালন করা হয় এই গায়ে হলুদ অনুষ্ঠানে। এখনো দেখা যায় যে গায়ে হলুদ অনুষ্ঠান যখন করা হয় তখন সেই হলুদ যখন লাগানো হয় তখন বিবাহিতরা সেই হলুদ ব্যবহার করতে পারবে, অবিবাহিতরা সেই হলুদ যদি তার স্পর্শ করে বা গায়ে লাগায় তখন তাদের আর পরবর্তীতে বিয়ে হবে না। এরকম নানান ধরনের বিশ্বাস কিন্তু এই গায়ে হলুদের সাথে জড়িত। অন্যদিকে এই আচার অনুষ্ঠানও কিন্তু গায়ে হলুদে এক এক সমাজে এক এক রকমের পালন করা হলেও এটি আমাদের বিভিন্ন লোকসংস্কৃতির জন্ম দিয়েছে। এর পাশাপাশি আছে রোগ মুক্তির জন্য এই লোকসংস্কৃতির উদ্ভব আমরা দেখতে পাই। যেমন যখন কেউ অসুস্থ হয় তখন তারা কি করে, তারা কিন্তু হিন্দু বা মুসলিম নির্বিশেষে যে ওঝা থাকে বা যে মসজিদের যে পীর থাকে তাদের কাছ থেকে তাবিজ বা মাদুলি নিয়ে গলায় বাহুতে বা কোমরে বেঁধে রাখে। এগুলো কিন্তু তাদের যে রোগ থেকে মুক্তি দেবে সেই বিশ্বাস থেকেই ব্যবহারের দিকে ধাবিত হওয়া। আর এগুলো আমাদের লোকসংস্কৃতির জন্ম দেয়। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে চোখ লাগা থেকে বাঁচার জন্য কিন্তু এই লোকসংস্কৃতির যে চর্চা সেটি শুরু হয়েছে। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের উপরে কারো অশুভ দৃষ্টি পড়তে পারে এবং এর ফলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এই যে বিষয়টি এটিকে সাধারণত বলা হয় চোখ লাগা। যখন এই চোখ লাগা বা এরকম কোনো বিশ্বাস কারোর মধ্যে তৈরি হয় তখন কিন্তু সে এই অশুভ দৃষ্টি বা কুনজর থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য কপালের পাশে কাজলের টিপ দেয় এবং এটিও কিন্তু আমাদের লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত। এর পাশাপাশি বৃষ্টি নামানোর জন্য কিন্তু লোকসংস্কৃতির যে চর্চা সেটি আমাদের সমাজে দেখতে পাওয়া যায় এবং সেটি হচ্ছে বৃষ্টি নামানোর জন্য মেয়েরা একটি অনুষ্ঠান করে এবং এক্ষেত্রে তারা বাড়ি বাড়ি গিয়ে এই কুলা নিয়ে তারা বাড়ি বাড়ি যায়। এরপরে তারা ওই যাওয়ার পথে বৃষ্টির গান বা ছড়া কাটতে থাকে। এরপরে সেই কুলাতে পানি ঢালা হয় এবং তাদের বিশ্বাস এর মধ্য দিয়ে আমাদের আকাশ থেকে বৃষ্টি নেমে থাকে এবং তারা এই বৃষ্টি নামানোর জন্য এরকম একটি অনুষ্ঠান পালন করে। কারণ বৃষ্টি যদি না নামে তাহলে দেশে খরার দেখা দিতে পারে এবং এর ফলে ফসলের অনেক ক্ষতি হতে পারে এবং চাষবাসের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। এরকম সমস্যা এবং সমস্যা থেকে যে সমাধান সেটি পাওয়ার জন্য এই লোকসংস্কৃতিগুলোর চর্চা কিন্তু যুগ যুগ ধরে আমাদের এই সমাজে চলে আসছে। কিন্তু বর্তমান সময়ে যখন সেচ ব্যবস্থার উন্নয়ন দেখা দিল তখন কিন্তু এই লোকসংস্কৃতিগুলোর যে চর্চা সেগুলো বিলুপ্তির পথে। বন্ধুরা, এবারে আমরা যে লোকসংস্কৃতি পড়লাম এবং কিভাবে লোকসংস্কৃতি সৃষ্টি হয় সেই ধারাগুলো জানলাম। চলো এবারে জেনে নেই লোকসংস্কৃতির উপাদান সম্পর্কে। আমরা জানবো লোকসংস্কৃতির উপাদান। এই লোকসংস্কৃতির উপাদান বললেই আমাদের মাথায় চলে আসবে উপাদান জিনিসটি কি। উপাদান হচ্ছে সেই সকল বিষয়বস্তু যেগুলো ওই যে বিষয়টি সেটির যে একটি ধারণা বহন করে। উপাদান বলতে আমরা বুঝি কোনো বিষয়বস্তু। বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা যখন বলি লোকসংস্কৃতির উপাদান তখন আমরা বুঝাই যেসব বিষয়ে আমরা লোকসংস্কৃতির পরিচয় পেয়ে থাকি সেগুলোই হচ্ছে লোকসংস্কৃতির উপাদান। সাধারণত এই উপাদান দুই ধরনের
হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের বস্তুগত উপাদান, অন্যটি হলো অবস্তুগত উপাদান। বন্ধুরা, তাহলে চলো আমরা জেনে নেই বস্তুগত উপাদান বলতে আমরা কি বুঝি। আমাদের লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে সকল উপাদান যেগুলো লোক সংস্কৃতির যে বিষয় সেটি ধারণ করে বা লোক সংস্কৃতির যে বিষয়বস্তু সেটিকে আমাদের সামনে ফুটিয়ে তোলে, সেই উপাদানগুলোর মধ্যে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি বা যেগুলো ছোঁয়া যায় সেগুলোকে আমরা বলি বস্তুগত উপাদান। আর এই বস্তুগত উপাদানের মধ্যেও কিন্তু কিছু ভাগ রয়েছে, যেমন লোকশিল্প। এই লোকশিল্প কিন্তু আমাদের লোক সংস্কৃতির একটি বস্তুগত উপাদান। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে তাঁত শিল্প, শাখা বা শঙ্খ শিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প যেগুলো মাটি দিয়ে তৈরি হয়, আবার নকশি কাঁথা যেগুলোতে আমরা যেমন একটি কাঁথাতে আমরা সুই ও সুতার মধ্য দিয়ে আমাদের লোক সংস্কৃতি অর্থাৎ মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এগুলো ফুটিয়ে তুলি, সেই নকশি কাঁথা এবং বেত শিল্প ইত্যাদি কিন্তু লোকশিল্পের অন্তর্ভুক্ত। এছাড়াও থাকে লোকবিজ্ঞান। এগুলোর মধ্যে আমরা দেখি যে তাঁত শিল্পের চরকা, এছাড়াও মাছ ধরার চাই, লাঙল কাস্তে ইত্যাদি তৈরির প্রযুক্তি, যেগুলো আমরা ব্যবহার করি আমাদের নানান কাজে। যেমন একটি চরকা দিয়ে আমরা সুতা কাটতে পারি, মাছ ধরার চাই দিয়ে আমরা মাছ ধরি, লাঙল কাস্তে দিয়ে আমরা ফসল কাটি। এগুলো কিন্তু লোকবিজ্ঞান। এই লোকবিজ্ঞানগুলো আমাদের লোক সংস্কৃতির উপাদান। এর পাশাপাশি রয়েছে লোকযান। এই লোকযানগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা চালু করেছি, যেমন নৌকা, পালকি। এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি রক্ষা করি। এগুলোও কিন্তু আমাদের লোক সংস্কৃতির বস্তুগত উপাদান। এর পাশাপাশি বন্ধুরা রয়েছে কিছু লোক তৈজসপত্র, লোকবাদ্য, লোক অলংকার ইত্যাদি, যেগুলো লোক সংস্কৃতির বস্তুগত উপাদান। আর এগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের লোক সংস্কৃতির অর্থাৎ যুগ যুগ ধরে মানুষ কি ধরনের জিনিসপত্র ব্যবহার করত, কিভাবে জীবনযাপন করত, কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারছি বা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারছি। এবারে বন্ধুরা আমরা জানবো লোক সংস্কৃতির অবস্তুগত উপাদানগুলো কি কি। এই অবস্তুগত উপাদান যেগুলো লোক সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে ফুটিয়ে তোলে, সেগুলো হচ্ছে আমরা যেগুলো স্পর্শ করতে পারি না এবং এগুলো মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে। এগুলোকে আমরা বলি লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান। এই অবস্তুগত উপাদানগুলোর মধ্যে কিন্তু রয়েছে যে প্রধান বিষয়টি, সেটি হচ্ছে সাহিত্য। এসব সাহিত্যের লিখিত রূপ নেই, তবে আমরা এগুলো আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা জানতে পারি। এবারে আমরা দেখতে পাই যে এ ধারার সাহিত্য লোক সাহিত্য নামে পরিচিত এবং এই লোক সাহিত্য আমরা কিন্তু আমাদের চিন্তার মধ্য থেকে পেয়ে থাকি। অনেক সময় লোককাহিনী বা কিস্সা আমরা বলি, এই কিস্সার মধ্য দিয়ে বা লোকগীতির মধ্য দিয়ে লোক চিকিৎসা, লোকক্রীড়া এবং লোকসঙ্গীত যে রয়েছে, এগুলোর মধ্য দিয়ে আমরা এই অবস্তুগত উপাদান যেগুলো, সেগুলোর মধ্য দিয়ে আমরা লোক সংস্কৃতির যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে জানতে পারি। আবার অনেক সময় অনেক ধরনের প্রবাদ প্রবচন দেয়া হয় এবং ডাকের কথা, খনার বচন, ছেলে ভুলানো ছড়া, ধাঁধা, লোকনাটক এগুলোর মধ্য দিয়েও কিন্তু এই লোক সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে ট্রান্সমিটেড হচ্ছে বা পরিচালিত হচ্ছে, পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আমরা এর পাশাপাশিও লোক উৎসবগুলো দেখতে পাই, যে উৎসবগুলোর মধ্য দিয়ে আমরা লোক সংস্কৃতির সাথে পরিচিত হই। আবার অনেক সময় মন্ত্রতন্ত্র ইত্যাদির মধ্য দিয়েও আমরা লোক সংস্কৃতি সম্পর্কে ধারণা পেয়ে থাকি। আশা করছি বন্ধুরা তোমরা এই ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের
লোকসংস্কৃতি এবং এই লোকসংস্কৃতির উপাদান সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি এই বিষয়ের উপরে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং তোমরা কিন্তু বাসায় বসে এই অধ্যায়টি আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবং অবশ্যই এই ভিডিওটি কয়েকবার দেখতে পারো তোমার প্রস্তুতিটি আরো ভালোভাবে নেয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।